মুক্ত বাগাচ্ছে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। বাংলাদেশে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছি, ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, we are looking for শত্রুস, বের হয়ে গেছে। টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু, ভারতের আতঙ্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলা এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রায়ের পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের। 10টা অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান মামলায় গত মাসে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এবার একই ঘটনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন তিনি। শুধু বাবরই নয়, খালাস পেয়েছেন আরও 5 জন। আর সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ 4 জন মারা যাওয়ায় তাদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাবজ্জীবনের সাজা কমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়া সাজা হয়েছে 14 বছর, 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে। এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না। 17 বছর ধরে কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর। এই মামলায় 78 দিন রিমান্ডে নেওয়া হয় বাবরকে। বেগম জিয়া ও তারেক রহমানকে জড়াতে চাপ দেওয়া হয় তাকে। বাবর রাজি না হওয়ায় করা হয় আসামি, এমনটি দাবি আসামি পক্ষের। 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন, এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় আটক করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। এগুলো পরিবহনের জন্য প্রয়োজন পড়ে 10 ট্রাক। এরপর থেকে মামলাটি 10 ট্রাক অস্ত্র আটক মামলা নামেই পরিচিতি পায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 7 বোনের এক ভাই লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে বৃহস্পতিবার 17 বছর পর মুক্ত বাতাসের হাওয়া পেলেন বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, কেন শেখ হাসিনা বা ভারত তাকে হুমকি হিসেবে দেখতেন? 7 বোনের এক ভাইয়ের প্রসঙ্গই বা কিভাবে এ আলোচনায় আসে? এই 7 বোন বলতে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। রাজ্যগুলোর ভৌগোলিক ও রাজনৈতিক সংবেদনশীলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অভিযোগ ওঠে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় 7 সিস্টার্সে বিদ্রোহী দল গড়ে তুলে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। যদিও সেই মামলায় এখন তিনি খালাসপ্রাপ্ত। তখন ভারতের এই 7 রাজ্য নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টা করেছিল এবং ভারত থেকে আলাদা হতে চেয়েছিল।
2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড জেটিতে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়ে। অভিযোগ করা হয় এই অস্ত্র ভান্ডার ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য, বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী দল উলফা। এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। কালীন সময়ে লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মামলায় অভিযোগ করা হয় যে তিনি এই অস্ত্র আমদানি ও পাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি এই অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। 2007 সালে বোমা হামলা, অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পর গত সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাবরের মুক্তি নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশেষত তার কারামুক্তি নিয়ে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের প্রতিক্রিয়া। এমনই এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামিক আলোচক রফিকুল ইসলাম মাদানীও। 16 জানুয়ারি কুমিল্লায় এক ওয়াজ মাহফিলে তার বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এবং বাবরের অনেক প্রশংসাও করেন তিনি। এ সময় প্রশংসায় ভাসিয়ে মাদানী বাবরকে লৌহ মানব বলেও আখ্যায়িত করেন। আজকে একটা খুশির সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। এই বক্তব্যের মাধ্যমে মাদানী বাবরের মুক্তিকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ, তৈরি আছে তো ইনশাআল্লাহ। একই মঞ্চে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে নিজ গ্রামের সুদের প্রচলন নিয়ে কথা বলেন এবং আহ্বান জানান সামাজিকভাবে সুদকে প্রত্যাহার করার। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। হাসনাত জানান সুদ প্রথা বন্ধ করে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে এবং মাহফিলে উপস্থিত সবাইকে সুদ থেকে দূরে থাকতেও প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা। আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আওয়ামী লীগের আমলে দেশে ইসলামী আলোচনা কার্যত বন্ধ থাকলেও পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন এলাকায় ইসলামী আলোচনায় যুক্ত হচ্ছেন তারা, যাদের প্রায় সবার মুখেই উঠে আসছে বিগত সরকারের সময়ের নানা নির্যাতনের কথা। এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে দেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি। প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে। এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই। নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা, তারপরেও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি। যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি। থাইমা থাকি নাই। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন, এটা আমাদের চাওয়াও না। কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে। বিএনপির নেতা কর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে। হতাশ করতে হবে। এখনও সময় আছে। মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।